জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকারের সিদ্ধান্তকে স্বাগত শিক্ষার্থীদের। সংহতি জানিয়ে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির ঘোষণা। রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই। পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেওয়ার পক্ষে সংস্কার কমিশন। রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা সহ জনবান্ধব বাহিনী গড়তে আসছে সুপারিশ। বছরের প্রথম দিন সব বই পাবে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। বাকিরা বাংলা, ইংরেজি ও গণিত। এখনো পর্যন্ত প্রস্তুত 15%। 7 বছর ধরে আটকা সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার ঘোষণা। জমি অধিগ্রহণে জটিলতা আর ভারতের আপত্তিতে কাজে গড়িমসি। শুভ সকাল। এখন সকালে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ স্থগিত করে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে সংবাদ সম্মেলন করে রাষ্ট্রের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে স্বাগত জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা। তারা আশা করেন জুলাই ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রাখবে। সাজিদ আরাফাতের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিলোপ হয় ফ্যাসিবাদী ব্যবস্থার। শুরু হয় নয়া রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের বাস্তবতা আর জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় জন আকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে সরব হয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সংগঠনগুলো। ঘোষণা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার। সে লক্ষ্যে শুরু হয় প্রস্তুতিও। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথ, সবার কণ্ঠে লেখনীতে 31 ডিসেম্বর। তবে সোমবার রাতে হঠাৎই দেখা দেয় সংশয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগের কথা জানায় সরকার। বলা হয়, এর মধ্য দিয়ে জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সুসংহত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। এরপরই চলে দফায় দফায় বৈঠক। শেষ পর্যন্ত সোমবার দিবাগত রাত 2টার দিকে সিদ্ধান্ত আসে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ নয়, মার্চ ফর ইউনিটি পালন করবে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সংগঠন। আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর ছাত্র জনতার মধ্যে স্বতঃস্ফূর্ত ইতিবাচক সাড়া সঞ্চারিত হয়েছে। এমতাবস্থায় ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের যে উদ্যোগ তা ইতিবাচক। তারা আশা করেন জুলাই গণ অভ্যুত্থানে লিখিত প্রমাণপত্র হিসেবে ঘোষণাপত্র বাস্তবায়ন জাতিকে ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রাখবে। রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি, আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। সরকারের উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি বিকেল 3টার নতুন কর্মসূচিতে ঐক্যবদ্ধ অংশ নেয়ার উদাত্ত আহ্বান জানান ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।
চব্বিশের জুলাই আগস্টে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সারা দেশের ছাত্র জনতা। তবে 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঢাকার রামপুরা বাড্ডা নতুন বাজার এলাকা অবরোধ করে রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা। মাত্র 17 দিনেই এই এলাকার আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে শহীদ হয়েছেন শতাধিক, আহত সহস্রাধিক। সেসব দিনের ঘটনা জানাচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। মালিবাগ রেলগেট মোড়ে আন্দোলনকারীরা বিক্ষোভ করছেন এবং একসঙ্গে পুলিশ অবস্থান নিয়েছে এবং দুই পক্ষই মারমুখী অবস্থানে। পুলিশ এখানে প্রায় শতাধিক পুলিশ এই মাঝখানে আটকে আছে, কিন্তু দুই পাশেই অর্থাৎ মালিবাগ রেলগেট মোড়েও আন্দোলনকারীরা এবং ঠিক তার বিপরীত পাশেও মৌচাকেও বেশ কিছু সাধারণ মানুষও রয়েছে এবং আন্দোলনকারীরাও সেখানে অবস্থান নিচ্ছে। বাংলাদেশ টেলিভিশনের কার্যালয়ের ভিতরে অনেক পুলিশ সদস্য অবস্থান করছেন, কারণ গতকালই এই ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু স্থাপনা ভাঙচুর করা হয়েছে। দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এই রামপুরা ব্রিজ সংলগ্ন এলাকায়। যদিও জুমার আগে কিছুটা এই বিক্ষোভকারীদের সংখ্যা কম ছিল, কিন্তু জুমার পরে তাদের সংখ্যা আরও বাড়তে দেখা গেছে। প্রায় 8 থেকে 10টি প্লাটুন বিজিবির সদস্যরা এখানে অবস্থান করছেন এবং তারপরে আন্দোলনকারীদের নিবৃত্ত করার জন্য নানা পদক্ষেপ নিচ্ছেন। 19 জুলাই সকাল থেকে ওইখানে পুলিশ বিজিবি আমাদের সাথে ফাইট করতেছিল। ওরা তো রিয়েল বুলেট ছুটতেছে। পরে আমি ওকে বলছিলাম, ভাইয়া এগুলো ভয় পাইও না, সামনের দিকে যাইতে হবে। এই কথাটা যখন আমি বলছি, বলার 2 মিনিটের মধ্যে আমার পাটা নাই হয়ে গেছে। রক্ত পড়তে পড়তে আমাদের হসপিটালের সামনে এমন অবস্থা হয়েছে যে রক্তে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল অনেকে। কোনো একটু ট্রিটমেন্টে কিচ্ছু করে নাই। আমি একটু আম্মু ডাকবা কিছু শুনতে পারতাম, পারি নাই। আজ কারফিউ জারির যে প্রথম দিন, সকাল থেকেই এই সেনাবাহিনীর সদস্যরা এই বাংলাদেশ টেলিভিশনের ভেতরে এবং ফটকে অবস্থান নিয়েছিলেন, কিন্তু ঠিক 10টা থেকে এই সেনাবাহিনীর সদস্যরা রামপুরা টিভি সেন্টারের সামনের অংশে অবস্থান করছেন। আপনারা যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, রাস্তা ফাঁকা করে দেন। বেলা 1:15 এই সময়ে এই রামপুরা বাজার এলাকায় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করছে। দেখা যাচ্ছে যারা এখানে কিছুক্ষণ আগে অবস্থান করছিল অবরোধকারীরা, তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। অনেকে আহত হয়েছেন, তবে কতজন মারা গেছেন এই বিষয়টি কিন্তু এখনও সুনিশ্চিত করে বলা যাচ্ছে না। অনেকেই অ্যাম্বুলেন্সে করে এই পথ দিয়ে যাচ্ছেন বা রিকশায় করে আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বেলা 11টা থেকে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন এই আফতাবনগরের এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে। একটার দিকে শিক্ষার্থীদের একাংশ শাহবাগের উদ্দেশ্যে রওনা দেয়। শিক্ষার্থী এবং জনতার ব্যাপক ভিড় এবং তারা সবাই স্লোগান দিচ্ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। 24-এর তারুণ্য ইতিহাস গড়ে আবারও প্রমাণ করল, ছাত্র জনতা রাজপথে নামলে গণ অভ্যুত্থান ঠেকানো যায় না। হাসিব বিল্লাহ, এখন
প্রগতি সরণি, ঢাকা। থাকবে না রাজনৈতিক বলয়, পুলিশ প্রধান ও বিভাগীয় কমিশনার পদায়ন করবে স্বতন্ত্র পুলিশ কমিশন। শুধু তাই নয়, বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার ও রিমান্ডে আপিল বিভাগের নির্দেশনা মেনে কাজ করবে পুলিশ। পাশাপাশি পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেওয়ার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন। অপরাধের প্রমাণ পেলে শাস্তির ব্যবস্থা দ্রুত সময়ে কার্যকরের সুপারিশ থাকবে কমিশনের পক্ষ থেকে। আবু বকর মুনের ক্যামেরায় আরিফ হোসেনের প্রতিবেদন। ফ্যানের সাথে বা অন্য কিছুর সাথে ঝুলিয়ে পিটিয়েছে, আবার কিছুক্ষণ রেস্ট নিয়েছে, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার এসে পিটিয়েছে। বিএনপির ডাকা কর্মসূচি থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন মহানগর দক্ষিণের সদ্য সাবেক সাধারণ সম্পাদক নিয়াজ। এরপর রিমান্ডের নামে নির্যাতন, হাত পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পুলিশ পিটিয়েছিল তাকে। আমাদের ছেলেবেলে যারাই যখন অ্যারেস্ট হয়েছে তাদের এক্সপিরিয়েন্সটা এরকমই, আমাদেরও এক্সপিরিয়েন্স এরকমই। পৈশাচিক নির্যাতন, মধ্যযুগীয় নির্যাতন আমাদের উপরে পুলিশের মাধ্যমে এই সরকার স্টিম রোলারটি চালিয়েছে। একইভাবে নির্যাতনের শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হিমেল। তার বিরুদ্ধে মামলার সংখ্যা 20টির বেশি। এবার যুবদল দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামের মামলার হিসেব করা যাক। পুলিশ তাকে মামলা দিয়েছে 326টি। মামলা ছাড়া গ্রেপ্তার করতো, মামলা নাই, মামলা দিয়ে দিত, একটা পেন্ডিং মামলা, না হলে পকেটে ইয়েবা ঢুকে দিত। যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, এগুলা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। আর রিমান্ডের নির্যাতন সেটা ছিল অসহনীয়, অমানবিক। কোনো মানুষকে এভাবে পেটাতে পারে, এভাবে নির্যাতন করতে পারে, এটা আমার জানা ছিল না। 14 সালে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজা হওয়ার পরবর্তী সময়েও আমাকে রিমান্ডে নিয়ে এসে আমাকে টানিয়েও পিটানো হয়েছে। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর এই পল্টন থানাটি পুরোটাই পুড়িয়ে দেয় ছাত্র জনতা। অপরাধ ছিল ছাত্র জনতার বুকে গুলি চালানো। এরপর দাবি ওঠে পুলিশ সংস্কারের, গঠন হয় পুলিশ সংস্কার কমিশন। তবে সাধারণ মানুষ কেমন পুলিশ প্রত্যাশা করছেন আর সংস্কারই বা কী হচ্ছে তা জানবো আমরা। সাধারণ মানুষের ভাবনায় পরিচ্ছন্ন পুলিশ। আওয়ামী লীগ সরকারের আমলে যে পুলিশের দ্বারা যেভাবে নির্যাতন চালাইছে, আমরা ওইরকম পুলিশ চাই না। আমরা পুলিশ চাই জনগণের আস্থার প্রতীক। যে পুলিশ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এদের কোনো সাপোর্টে না যাক, দলের কোনো যেন সাপোর্ট না যাক, জনগণ নিরপেক্ষ যেন তাদের কাছে গিয়ে আমরা বিচার পাই। বরাবরই সকল রাজনৈতিক দল পুলিশকে বিরোধী দলমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছে। মৃত্যুর মিছিলে টিকিয়ে রেখেছে ক্ষমতা। প্রাণহানি এড়াতে ইউরোপীয় দেশগুলোর নির্ধারিত একটি মানদণ্ড আছে। সেই অনুযায়ী প্রাণঘাতী অস্ত্র পুলিশকে না দেওয়ার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন। এছাড়া গ্রেফতার রিমান্ডের আসামির ক্ষেত্রে নির্দেশনা মানতে হবে হাইকোর্টের। পুলিশের নিয়োগ, বদলি ও পদোন্নতির দায়িত্বে স্বতন্ত্র কমিশনকে সুপারিশ করবে তারা। 2007 সাল থেকে একটা পুলিশ কমিশন করার জন্য একটা প্রস্তাব পেন্ডিং আছে। সেটা সরকার কেন করে নাই, আমরা এটা ওনাদেরকে বারবার জিজ্ঞেস করছি। পার্লামেন্ট তো নাই, এখন কোনো একটা আইন তৈরি করতে গেলে আপনাকে আইন তো করা যাবে না, আইন করতে হবে অর্ডিন্যান্স। পুলিশ অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট করে, আর 167 আছে হলো রিমান্ড। এইসব ব্যাপার নিয়ে আপনার 1998 সাল থেকেই হাইকোর্টে এবং অ্যাপিল ডিভিশন সুপ্রিম কোর্টে অনেক মামলার নির্দেশনা আছে। পুলিশ সংস্কার এখন সময়ের দাবি বলছে অপরাধ বিশ্লেষকরা। তবে রাজনৈতিক বলয় থেকে মুক্ত করা না গেলে সংস্কার সুপারিশ কোনো কাজে আসবে না। বড় রাজনৈতিক দলগুলোর এই কমিটমেন্ট কার্যকরী এবং বাস্তবায়নযোগ্য না হবে যে তারা ক্ষমতায় গেলে বা কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসলে তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশকে ব্যবহার করবে না। ততদিন পর্যন্ত আমরা সংস্কার কমিশন কিংবা সাধারণ মানুষ থেকে শুরু করে যে যত আমরা প্রত্যাশা করি না কেন, আসলে আদতে খুব একটা বেশি যে পরিবর্তন আমরা দেখতে পাবো দিন শেষে, সেটি প্রত্যাশা করাটাও কোনো কোনো ক্ষেত্রে আমাদের জন্য অতি প্রত্যাশা হয়ে দাঁড়াবে। আইন প্রয়োগকারীরা অন্যায় কাজের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি পেলে অন্যরাও অসৎ আচরণে জড়িত হওয়া থেকে বিরত থাকবে বলে মনে করে পুলিশ সংস্কার কমিশন। তাকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব হয়, তাহলে দেখা যাবে যে একজনের শাস্তি হলে 10 জন আর করবে না। আরিফ হোসেন, এখন, ঢাকা। নানা চ্যালেঞ্জ আর অনিশ্চয়তার মধ্যে আসছে বছরের শুরুর দিনই বিতরণ শুরু হলেও সবার হাতে পৌঁছাবে না সব বই। প্রথম দিন সব বই পাবেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। অন্য শ্রেণীর শিক্ষার্থীরা পাবে বাংলা, ইংরেজি ও গণিত। তবে এখন পর্যন্ত 2025 শিক্ষাবর্ষের 15% বিনামূল্যে পাঠ্য বই মাঠ পর্যায়ে পৌঁছেছে। সব বই 20 জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে যাবে বলে প্রত্যাশা এনসিটিবির। আর প্রিন্টিং প্রেস মালিকরা বলছেন জানুয়ারি নয়, সব বই মাঠ পর্যায়ে পৌঁছাবে ফেব্রুয়ারির মধ্যে। ফরহাদ বিন নূরের প্রতিবেদন।
2025 শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্য বই মুদ্রণের কাজ। নতুন বছরে নতুন শ্রেণীতে নতুন এই বই শিক্ষার্থীদের পড়াশোনায় যোগ করবে বাড়তি আনন্দ এবং উৎসাহ। তবে শিক্ষার্থীদের হাতে শতভাগ বই কবে নাগাদ পৌঁছাবে আজকে সেটি জানার চেষ্টা করব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের তৈরি 2021-এর বিতর্কিত শিক্ষাক্রম বাতিল করে অন্তর্বর্তী সরকার। সিদ্ধান্ত হয় 2012 সালের কারিকুলামে ফেরার। এরপর সে কারিকুলামের বিভিন্ন শ্রেণীর 441টি বই পরিমার্জন এবং টেন্ডার প্রক্রিয়া করতে ঘনিয়ে আসে ডিসেম্বর। এছাড়া নানান চ্যালেঞ্জের মধ্যেও 30 ডিসেম্বর পর্যন্ত উপজেলা পর্যায়ে 15% বই পাঠানোর ছাড়পত্র হয়েছে। বিগত সময় নিম্নমানের পাঠ্য বইয়ে সারা দেশ 6 লাভ থাকলেও এবার বইয়ের কাগজ এবং ছাপার মান নিশ্চিতে প্রেসে মন্ত্রণালয়ের প্রতিনিধিদের তদারকি চোখে পড়ে এখন ভিড়। নিম্নমানের বই ছাপানো ইতোমধ্যে শুধু প্রাথমিকেরই লক্ষাধিক বই বাতিল করেছে এনসিটিবি। 2025 শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর জন্য 40 কোটির বেশি বই বিতরণের লক্ষ্য সরকারের, যেখানে সরকারের ব্যয় 2350 কোটি টাকা। এনসিটিবি বলছে বছরের প্রথম দিনই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সব বই হাতে পাবে। অন্য শ্রেণীর শিক্ষার্থীরা পাবে বাংলা, ইংরেজি ও গণিত বই। এসব শ্রেণীর আরও 3টি করে বই 10 জানুয়ারির মধ্যে, বাকি বই 20 জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে যাবে। দশম শ্রেণী যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে আমরা 5 তারিখের মধ্যে, জানুয়ারির 5 তারিখের মধ্যে দশম শ্রেণীর সকল বই আমরা দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি। বইয়ের মান খারাপ করলে তার কোনো ক্ষমা হবে না, সে শাস্তি পাবেই, এবং পূর্বে যাই কিছু হয়ে থাকুক এবার শাস্তি তাকে ভোগ করতে হবে। আপনি জানেন ইতিমধ্যে আমাদের প্রায় লক্ষাধিক বই আমরা খারাপ বই বাতিল করে দিয়েছি। তবে প্রেস মালিকরা বলছে জানুয়ারি নয়, সব বই মাঠে পৌঁছাবে ফেব্রুয়ারির মধ্যে। আমাদের আন্তরিকতা, চেষ্টা সব থাকার কারণেও র ম্যাটেরিয়ালসের সংকটের কারণে আসলে কিছুটা ডিলে হয়ে যাবে। এনসিটিবি যে আশাবাদ ব্যক্ত করতেছে সেটা আসলে জানুয়ারি 20 তারিখের মধ্যে সব বই যাওয়ার হয়তো সম্ভব হবে না, তবে এটা ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে এর মধ্যে হয়তো সব বই যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য যেন শিখন ঘাটতি তৈরি না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান এই শিক্ষাবিদের। জানুয়ারির ভিতরে প্রত্যেকটা বিদ্যালয় কেন্দ্রিক বিদ্যালয় কার্যক্রম চলবে, বিদ্যালয় চালাতে হবে এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নানা রকমের অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের শিক্ষাক্রমে করবার সুযোগ আছে, সহশিক্ষাক্রমে কার্যক্রম করবার সুযোগ আছে। সেই অনুযায়ী একটা নির্দেশনা দিলে যাতে করে 1 জানুয়ারি থেকে আমাদের শিক্ষার্থীরা স্কুল কেন্দ্রিক কার্যক্রমের সাথে সংযুক্ত থাকতে পারে। কোনো প্রিন্টিং প্রেস নিম্নমানের বই ছাপালে এবং নির্ধারিত সময়ে বই দিতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। 2017 সালে সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার ঘোষণা দেবার পর কেটেছে 7 বছর। এই সময়ে আওয়ামী লীগ সরকার পার করেছে 2টি জাতীয় নির্বাচনের বৈতরণী। তবে বাস্তবতা হলো কাজ আটকে আছে কেবল প্রতিশ্রুতির গালগপ্পে। এদিকে এ প্রকল্পের জমি অধিগ্রহণ প্রক্রিয়া হয়ে আছে ভূমি মালিকদের গলার কাটা। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, প্রতিবেশী দেশের আপত্তির কারণেই সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার কাজে গড়িমসি করেছে পতিত আওয়ামী লীগ সরকার। তাই আর প্রতিশ্রুতি নয়, এ প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চান তারা। মোকাররম হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন আশিকুর রহমান ও মুহসিন আলী। সবুজ প্রকৃতির বুক চিরে কংক্রিটের রানওয়েতে আকাশযানের এমন রোমাঞ্চকর অবতরণ উত্তরের উপজেলা শহর সৈয়দপুরকে দিয়েছে পরিচয়ের নতুন মাত্রা। রেল থেকে বিমান যোগাযোগের অবারিত সুযোগে সৈয়দপুর হয়ে উঠেছে নির্ঘুম রাতের এক বৈচিত্র্যময় শহর। 150 বছরের পুরনো শহর সৈয়দপুরের একদিকে যেমন রয়েছে ঐতিহাসিক গুরুত্ব, অন্যদিকে এখানে রয়েছে সাংস্কৃতিক সংমিশ্রণ, ভাষার বৈচিত্র্য আর বহুমাত্রিক বাণিজ্যের অবারিত সুযোগ। 4 দশক ধরে সৈয়দপুর বিমানবন্দর দারুণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে উত্তর জনপদের নানা শ্রেণী পেশার মানুষের কাছে। আর ঠিক এ কারণেই 2017 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উন্নয়নের জন্য সৈয়দপুর বিমানবন্দরকে বেছে নেওয়া হয় এই অঞ্চলের মানুষের দৃষ্টি আকর্ষণের হাতিয়ার হিসেবে। এরপর 2019 সালের মার্চে শুরু হয় 4.5 কোটি টাকা ব্যয়ে 912 একর জমি অধিগ্রহণের কার্যক্রম। কয়েকবার মহান জাতীয় সংসদে একবার, সাংবাদিক সম্মেলনে বিদেশ ভ্রমণের পরে, ভারত থেকে ভ্রমণের পরে একবার, এবং সর্বশেষ রংপুর বিভাগের একটি জনসভায় তিনি এই সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করার কথা বলেছেন।
কথা ছিল সৈয়দপুর বিমানবন্দরের সীমানা প্রাচীর লাগোয়া এই 912 একর জমি অধিগ্রহণের 4 বছরের মধ্যে শেষ হবে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ করে আন্তর্জাতিক করার কাজ। কিন্তু 5 বছরেও শেষ হয়নি জমি অধিগ্রহণ প্রক্রিয়া। এই জমির মধ্যে সরকারি 3টি সংস্থার 60 একর জমি বাদে নীলফামারীর সৈয়দপুরের ব্যক্তি মালিকানার 595 একর এবং দিনাজপুরের পার্বতীপুরের 317 একর জমি ভূমি মালিকদের কাছে হয়ে আছে গলার কাটা। এই সময়ে উন্নয়নের অনেক বাগড়ম্বর এবং প্রতিশ্রুতির অনেক ফুলঝুরি থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। প্রথম যে নোটিশটি দেওয়া হয় এটা বলা হয় যে এই জমি এখন থেকে আর এখানে কোনো ঘরদুয়ার করা বা কোনো বৃক্ষরোপণ কিংবা কোনো ধরনের স্ট্রাকচার অবকাঠামো তৈরি করা যাবে না। নীলফামারীতে 214 একর এলাকা জুড়ে উত্তর আইপিজেড বদলে দিয়েছে উত্তরের কয়েক জেলার মানুষের ভাগ্য। 24টি বিদেশি কোম্পানিতে উৎপাদিত হচ্ছে রপ্তানিমুখী পণ্য। ব্যক্তি উদ্যোগেও সৈয়দপুরে গড়ে উঠেছে বৈদেশিক মুদ্রা আহরণের শত শত কারখানা। এছাড়া 2021 সালের নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারীর ঢাকা সফরেও নেপাল ও ভুটানের সঙ্গে যাতায়াতে সৈয়দপুর বিমানবন্দরকে সংযোগের বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু সকল সম্ভাবনাকে ব্যর্থ করে কেবলমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক কিংবা আঞ্চলিক হাব করার প্রকল্প ফাইলবন্দি করে রাখে আওয়ামী লীগ সরকার, এমন অভিযোগ এখানকার ব্যবসায়ীদের। 16-17 হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ দিয়ে তার একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসা হচ্ছে, কিন্তু সৈয়দপুর এয়ারপোর্টে মাত্র 4,500-5,000 টাকা কোটির বাজেট বরাদ্দ হলেও এটার কিন্তু কোনো বাস্তবায়ন রূপ কিন্তু আমরা দেখিনি। আমাদের এই এয়ারপোর্টটাকে মানে আমাদের রানওয়ে বড় করা যায়, রানওয়ে বড় করলে আমার মনে হয় বোয়িং বিমানগুলো এখানে নামবে। এখান থেকে যদি সরাসরি ফ্লাইট যায় আমার মনে হয় না তাদের সাথে আমাদের কোনো একটা যে বিজনেস ঘাটতি হবে সেটা হবে না। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর এয়ারপোর্টের দূরত্ব 260 কিলোমিটার। আকাশপথ পাড়ি দিতে সময় লাগে 48 মিনিট। ঢাকা ও কক্সবাজার থেকে সৈয়দপুর রুটে প্রতিদিন 30টিরও বেশি ফ্লাইট পরিচালনা করছে 4টি বিমান সংস্থা। সৈয়দপুর বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করলে নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার্স খ্যাত 7টি রাজ্যের নিকটতম বিমানবন্দরগুলোয় আকাশপথে যেতে সময় লাগবে মাত্র 30 থেকে 50 মিনিট। বাড়বে নেপাল ও ভুটানের সঙ্গে পর্যটন ও বাণিজ্য। অলরেডি আমাদের অফিসে যারা আছে তাদেরকে নির্দেশনা দিয়েছি যে এই প্রজেক্টের ব্যাপারে যাতে দ্রুত এগোতে পারি আমরা, সে ব্যাপারে যেন আমরা পত্র লিখি এবং শুধু পত্র না, আমরা যেন সরাসরি সংযোগ স্থাপন করি নিজেরা যে। বিগত সরকারের আমলে বাজেট বরাদ্দে বৈষম্যের শিকার হয়েছে উত্তরাঞ্চলের মানুষ। স্থানীয়দের অভিযোগ কেবল সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিকীকরণে গাফিলতি নয়, আওয়ামী লীগের আমলে ভারতের আপত্তিতে আটকে দেওয়া হয়েছে ঠাকুরগাঁও বিমানবন্দর আর লালমনিরহাটে বিমান ঘাঁটির উন্নয়ন কাজও। তবে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সব ধরনের বৈষম্য ও ভোগান্তি থেকে পরিত্রাণ চান উত্তরের কোটি মানুষ। মোকাররম হোসাইন, এখন সৈয়দপুর। বিশুদ্ধ পানির সংকট কাটাতে রাজশাহী ওয়াসার ভূ-উপরিস্থ পানি শোধনাগার নির্মাণ কাজে গতি বেড়েছে। 53 একর এলাকা জুড়ে প্লান্ট স্থাপন সম্পন্ন হলে নগরের পানির চাহিদা মেটার পাশাপাশি সরবরাহ করা যাবে আরও 3টি পৌরসভায়। আগের পানি শোধনাগার প্লান্টের তুলনায় এবারের নির্মাণ কাজে অধিক সতর্কতার দাবি ওয়াসার। রায়হানুল ইসলামের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। জীবন ধারণের এক অপরিহার্য উপাদান পানি। গেল 1.5 দশকে রাজশাহী নগরীতে যার উৎস কমেছে আশঙ্কাজনক হারে। গৃহস্থালী কাজসহ খাবার পানির জন্য ওয়াসার ওপর নির্ভরতা বেড়েছে নগরবাসীর। নগরীতে প্রতিদিন 13.5 কোটি লিটার পানির চাহিদা। প্রতিষ্ঠার 14 বছরেও যা পূরণ করতে পারেনি ওয়াসা। উপরন্তু প্রতিষ্ঠানটির সরবরাহ করা পানি নিয়ে আছে নগরবাসীর বিস্তর অভিযোগ। থালা বাসন মাজার সময় দেখা যাচ্ছে যে আপনার ওই যে লাল লাল আয়রনের মতো ছোবরা ছোবরা হয়ে পড়তেছে। আবার কাপড় চোপড়ও যখন আমরা কাচতেছি সেটা থেকে লেগে যাচ্ছে শ্যাওলার মতো। পানির সঙ্গে বিভিন্ন ধরনের ময়লা যুক্ত পানির সঙ্গে লিঙ্ক হয়ে যে পানিটা আসছে সেই পানিতে আর্সেনিক দেখা দিচ্ছে। ঘাটতি মেটাতে 2021 সালে 4,062 কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প হাতে নেয় রাজশাহী ওয়াসা। চীনা অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় শহর থেকে পদ্মা নদীর 25 কিলোমিটার উজানে গোদাগাড়ির সারেংপুর গ্রামে চলছে প্রকল্পের কাজ। 2.5 বছরে প্রকল্পের মাত্র 16% কাজ শেষ করেছে ঠিকাদার হুনান কনস্ট্রাকশন। $325 মিলিয়ন মধ্যে 85% টাকা ডলার দিবে
আপনার অর্থায়ন করবে চায়না এক্সিম ব্যাংক। দ্যাট মিনস $276.25 মিলিয়ন আমরা লোন নিচ্ছি চায়না এক্সিম ব্যাংক থেকে। $325 মিলিয়ন এর মধ্যেই বাস্তবায়ন এবং 3 বছরের অপারেশন মেইনটেন্যান্সের খরচও ইনক্লুড আছে আর কি। দীর্ঘদিনের দাপ্তরিক জটিলতা কাটিয়ে অবশেষে প্রকল্পটির কাজে গতি বেড়েছে। পদ্মাপাড়ে প্রকল্পের ইনটেক পয়েন্ট ও এর অল্প দূরত্বে 53 একর জায়গায় চলছে মূল ট্রিটমেন্ট প্ল্যান্টের পাইলিং কাজ। প্ল্যান্ট থেকে শহরের পানি সরবরাহে চলছে 26 কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন পাইপের বেড নির্মাণ। ইনটেকে আমাদের বালি ভরাটের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর মূল প্ল্যান্টে এখানে পাইলিং ওয়ার্ক চলছে, আর পাইপলাইন ওয়ার্কের জন্য রাস্তার বেডিংয়ের কাজ শুরু হয়েছে। আর বিপিএস সাইডে টেস্ট পাইলের কাজ কমপ্লিট হয়ে গেছে, ওখানে খুব দ্রুতই পাইলিং ওয়ার্ক কাজ শুরু হয়ে যাবে। গোদাগাড়ী উপজেলার সারিংপুর হাটগ্রাম নদীর পাড় থেকে নতুন প্রকল্পের জন্য পানি সংগ্রহ করা হবে। যদিও এখান থেকে 25 কিলোমিটার ভাটিতে নগরীর শ্যামপুরে 2011 সালে 103 কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার করেছিল রাজশাহী ওয়াসা। আশানুরূপ ফল না পাওয়ায় এবারের প্রকল্পে বাড়তি সতর্কতা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। 3টা পয়েন্টে স্টাডি করে দেখা গেছে যে আমাদের পদ্মা আর আপনার মহানন্দা যে মিলনস্থল, সেই মিলনস্থল ওই পয়েন্টটাতে আমরা সবসময় বিগত 50 থেকে 60 বছরে যে স্যাটেলাইট ইমেজ এবং পানি উন্নয়ন বোর্ডের যে ডাটা, সেইটা অবজার্ভ করে দেখা গেছে এই পয়েন্টটি সব 60 বছরে কখনো চ্যানেল শিফট হয়নি। এইটা আমাদের কনসালটেন্ট, তখন ফিজিবিলিটি স্টাডি করা যে কনসালটেন্ট ইনস্টিটিউট ওয়াটার মডেলিং IWM, সেই স্টাডি করেই নিশ্চিত হয়েছে যে এটাই হলো একমাত্র সেফ পয়েন্ট, সেফ জোন, যার জন্যই না আমাদেরকে রাজশাহী মহানগরী থেকে 26 কিলোমিটার দূরে যেতে হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনে ওয়াসার যে পানির চাহিদা রয়েছে সেখানে ঘাটতি পূরণ হয় না 2,30,00,000 লিটার পানির। তবে এই নির্মাণাধীন এই প্রকল্পটি বাস্তবায়ন হলে সেই সংকট যেমন কাটবে, একই সাথে আরও 2টি পৌরসভার পানির চাহিদা পূরণ করতে পারবে রাজশাহী ওয়াসা। গোদাগাড়ী পৌরসভায় পানি সরবরাহের সুযোগ আছে, তারপরে আপনার কাটাখালী, নোহাটা পৌরসভায় পানি সরবরাহ করার সুযোগ রাখা হয়েছে। আমরা যোগাযোগ করছি তাদের সাথে যে তারাও যেন এই পানিটা নিয়ে তার বাল্ক মিটারের মাধ্যমে আমরা তাদেরকে পানি সরবরাহ করব এবং তারা তাদের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে এবং নিজস্ব ব্যবস্থাপনায় পানিটা তারা তাদের নিজস্ব এরিয়ার মধ্যে সরবরাহ করতে সক্ষম হবে। 2027 সালে এই প্রকল্পের কাজ শেষ হলে নগরীর অভ্যন্তরে নতুন করে বসানো হবে 48 কিলোমিটারের টারশিয়ারি লাইন, যা পানি নিয়ে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করবে। রাকিবুল হাসান, এখন রাজশাহী। মেহেরপুর বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায়, কমেছে দাম, তবে এখনও কমেনি রসুন এবং আলুর দাম। বিস্তারিত জানাতে মেহেরপুর বড় বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন সবজির দাম প্রকারভেদে কেজি প্রতি কত টাকা কমলো? আলু রসুনের দাম না কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? সাথীন, আপনাকে আমি জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু সবজির জেলা হিসেবে পরিচিত। মেহেরপুরে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয় এবং সারা বছরই কিন্তু বিভিন্ন ধরনের সবজি উৎপাদন হয়ে থাকে। শীতকালে সবজির ভরা মৌসুম, তাই মেহেরপুর বাজারে কিন্তু সবজির সরবরাহ অনেকটাই বেড়ে গেছে, যার ফলে দাম কিন্তু নিম্নমুখী। আমি যদি আপনাকে বলি, 1 মাসের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে 10 টাকা থেকে শুরু করে 40 টাকা পর্যন্ত। আমি যদি আজকের কথা বলি, আজকে বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে, পাইকারি বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা কেজি দরে, যেটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে, যেটি গত 1 মাস আগেও 50 বা 60 টাকার উপরে বিক্রি হয়েছে। আমি যদি ফুলকপির কথা বলি, ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে, যেটি সাইজ 1 কেজির উপরে, সেটি খুচরা বিক্রি হচ্ছে 10 টাকা কেজি দরে, পাইকারি 5 টাকা বা 4 টাকা 6 টাকা মান ভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। বাঁধাকপির অবস্থাও একই ধরনের, পাইকারি বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকা প্রতি পিস এবং খুচরা বিক্রি হচ্ছে 10 টাকা কেজি দরে। টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে পাইকারি 25 থেকে 30 টাকা, খুচরা 40 থেকে 45 টাকা। তবে চাষিদেরকে হতাশ করেছে পেঁয়াজের দামে। এবছরে মেহেরপুরে প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদন হলেও দাম কিন্তু একেবারেই নিম্ন পর্যায়ে। আমি যদি আজকের কথা বলি, আজকে মেহেরপুর বাজারে প্রতি কেজি পেঁয়াজ
পাইকারি বিক্রি হচ্ছে, যেটা নাসিক জাতের পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, এবং দেশি পেঁয়াজটা বিক্রি হচ্ছে সর্বোচ্চ 30 টাকা, যেটি খুচরো বাজারে বিক্রি হচ্ছে নাসিকটা 40 থেকে 45 টাকা এবং দেশিটা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। আমি এর মধ্যে আপনাকে আরো জানিয়ে রাখতে চাই, সবজির সরবরাহ বেড়ে যাওয়ার দাম কমে গেলেও এখনো পর্যন্ত কিন্তু চড়া রসুনের দাম এবং আলুর দাম বাড়ার একটাই কারণ, সেটি হচ্ছে মেহেরপুরের স্থানীয় আলু কিন্তু এখনো বাজারে সরবরাহ হয়নি, তাই প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা এবং রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 220 থেকে 240 টাকা। শাফিন, এই ছিল মেহেরপুর থেকে সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। শাফিন। নওগাঁয় বেড়েছে শীতকালীন সবজি ফুলকপির সরবরাহ। প্রতিদিন ভোরে নওগাঁ সদর উপজেলার টোলমুক্ত অস্থায়ী হাটে বেচাকেনা হচ্ছে ফুলকপি। বিস্তারিত জানাতে নওগাঁ সদর উপজেলায় ডাক্তারের মোড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জানাবেন হাটে প্রতিদিন কত টাকার বেচাকেনা হতে পারে? প্রতি পিস ফুলকপি কত টাকায় বিক্রি হচ্ছে? শাপিন, শীতকালীন বিভিন্ন ধরনের যে শাকসবজি রয়েছে তার মধ্যে একটি ফুলকপি, আর এখন ফুলকপির উৎপাদন বেশি হয়, হাট বাজারগুলোতে সরবরাহ বেড়েছে। আর এই ফুলকপিকে কেন্দ্র করে নওগাঁ সদর উপজেলা ডাক্তারের মোড়, যা নওগাঁ রাজশাহী মহাসড়কের পাশেই অবস্থিত, এখানে এই ফুলকপির অস্থায়ী বাজার গড়ে উঠছে, যেখানে প্রতিদিন ভোর থেকে এই বাজারটি শুরু হয়ে চলে সকাল 8টা পর্যন্ত। মূলত এই সদর উপজেলার হাফানিয়া ইউনিয়নের প্রায় 15 থেকে 16টি গ্রামের কৃষক এখানে ফুলকপি বিক্রি করার জন্য তারা নিয়ে আসেন। আজকের ফুলকপির দামের কথা যদি বলি, যে এখানে প্রতি পিস ফুলকপি সর্বোচ্চ 4 থেকে 6 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং একটু খারাপ কোয়ালিটির ফুলকপি বিক্রি হচ্ছে 3 থেকে 4 টাকা পিস। কৃষকদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে তারা আসলে ফুলকপির উৎপাদন খরচ চারা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত তাদের প্রতি পিস ফুলকপিতে খরচ পড়ে প্রায় 4 থেকে 5 টাকা পিস। সেক্ষেত্রে তারা বিক্রি করছেন আসলে এখানে 4 থেকে 6 টাকা পিস। তারা বলছেন যে 10 টাকার নিচে যদি তারা এইসব ফুলকপি বিক্রি করেন তাহলে আসলে তাদের লোকসান গুনতে হচ্ছে। আর এই অস্থায়ী বাজারের মূল যে বিষয়টা হচ্ছে যে এখান থেকে আসলে শহরের কাঁচা বাজারের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। সেখানে আসলে যে প্রতি পিস ফুলকপি তাদের 2 টাকা খরচ পড়ে, যেখানে খাজনা রয়েছে এবং ভাড়া রয়েছে, যার কারণে তারা এখানে কিছুটা কম দাম হলেও এই ডাক্তারের মোড়ে তারা ফুলকপি বিক্রি করে থাকেন। আর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে এখানে আসলে স্থানীয় চাহিদা মিটানোর পর তারা ভুটবড়ি এবং চার্জারে করে আশপাশের বিভিন্ন যে হাট বাজারগুলো রয়েছে তারা সেখানে বিক্রি করার জন্য নিয়ে যান। আর এখানে আসলে প্রতিদিনের কথা যদি বলি যে প্রায় লক্ষাধিক টাকার মতো ফুলকপি বেচাকেনা হচ্ছে এবং গত প্রায় 2 মাস থেকে এখানে বেচা বিক্রি হচ্ছে এবং আগামী 1 মাস চলবে। তো এই ছিল আমার কাছে ফুলকপির বাজার নিয়ে সবশেষ। শীতে পিঠা তৈরির গুরুত্বপূর্ণ উপকরণ খাঁটি খেজুরের গুড়। শীত বাড়ার সাথে সাথে যেমন পিঠা তৈরির জন্য গুড়ের চাহিদা বাড়ে, তেমনি কদর বাড়ে গুড় তৈরির উপকরণ খেজুরের রসের। তীব্র শীতে তাই ব্যস্ত সময় পার করছেন গুড় তৈরির মৌসুমি কারিগররা। শীতের মৌসুমে সারা বছরের খোরাক যোগাতে হয়, তাই বাড়তি ব্যস্ততা থাকে গাছিদেরও। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ফজরের নামাজ শেষে মুসল্লিরা যখন বাড়ি ফিরছেন তখন গাছির প্রায় সব হাড়ি নামানো শেষ। শীতে গরম বিছানা ছেড়ে রাত 3টা থেকে রসের হাড়ি নামানো শুরু করেন গাছি দল। তারা বলছেন শীত তীব্র হলে বাড়ে রসের পরিমাণ ও গুণগত মান। রাজশাহীর বাঘা থেকে 3 জনের একটি গাছি দল বগুড়া সদরের ইসলামপুরের রস সংগ্রহ করতে আসেন প্রতি বছর। এবছর প্রায় 250 খেজুর গাছের রস সংগ্রহ করে তা থেকে প্রতিদিন প্রায় 2 মণ গুড় তৈরি করেন তারা। মৌসুমের 4 মাস এখান থেকে গুড় উৎপাদন করেন রাজশাহীর এই গাছি দল। মাঘ মাসের শেষে আমাদের সিজন শেষ হয়। এই 4 মাসে আমরা এখানে রস সংগ্রহ করে আমরা গুড় বানাই, আমরা গুড় বেশি, আমাদের মনে করেন সংসার এই বগুড়া থেকেই আমার ইনকাম পাতি করতে হয়। প্রতি লিটার রস বেশি 40 থেকে 50 টাকা, গুড় বেশি এখানে আমরা খুরসা বেশি 300 থেকে 350 টাকা। শীত উপভোগ করতে সকালে খেজুর রসের স্বাদ নিতে অনেকেই চলে আসেন এখানে। যারা গাছে উঠতে পারেন তারা গাছ থেকে হাড়ি নামিয়ে শীতের ভোরে মিষ্টির রসের স্বাদ নেন। এই শীতটা আমরা উপভোগ করলাম, আর আজকের কুয়াশা অনেক ভালো লাগলো আর কি। আসা মাত্রই তারা আমাদের আপ্যায়ন করলো, খুব ভালো লাগলো। খেজুর রস খায় মনের তৃপ্তি এবং ভেতর থেকেও অনেক ভালো লাগলো আর কি।
সব রস একসাথে করে ভোরের আলো ফোটার আগেই তা জাল দিতে শুরু করেন গাছিরা। 3 থেকে 4 ঘন্টা তাপ দেওয়ার পর খেজুর রস পরিণত হয় লালি বা তরল গুড়ে। তারপর আরও 1 ঘন্টা জ্বালানি পোড়ানোর পর ঢালা হয় গুড়ের সাঁচে। গুড় তৈরির এই প্রক্রিয়া দেখে গুড় কেনেন অনেকেই। তারা বলছেন তীব্র শীত হলে বাড়ে রসের পরিমাণ ও গুণগত মান। যেভাবে গুড় তৈরি করে এটা আমরা নিজেও দেখতে পাচ্ছি, এই জন্য আমাদের আগ্রহটা বেশি থাকে। আমাদের গ্রামের লোকেরা আসলে তাদেরকে সঠিক দাম দিয়ে নিয়ে যায়, কিন্তু সেই তুলনামূলক বাজার একটু কম। ঘন কুয়াশার চাদরে মুখ ঢেকে উত্তরের শীতল হাওয়া সাথে নিয়ে প্রকৃতিতে বিচরণ করে শীতকাল। রাতভর শিশির স্নানের শীতলতায় জরাজীর্ণ হয়ে পড়ে জনজীবন। তবুও শীতের এক ধরনের মিষ্টতা রয়েছে। শীত সকালের চেনামুখ গাছির হাড়িতে রাতভর ফোটায় ফোটায় যে রস জড়ো হয়, তা থেকে তৈরি গুড় আর গুড় থেকে তৈরি নানান স্বাদের বাহারি পিঠার মিষ্টতা ছড়িয়ে থাকে সারা শীত জুড়ে। রাজীব সেলিম, এখন বগুড়া। একদিকে এজেন্সির আধিক্য, অন্যদিকে নিম্নমুখী যাত্রীর সংখ্যা। এমন পরিস্থিতিতে প্রতিযোগিতায় টিকে থাকতে ওমরা প্যাকেজের মূল্য কমাতে বাধ্য হয়েছে সৌদি আরবের বিভিন্ন হজ এজেন্সি। বছরের শেষের এই সময়টাতে মুনাফার বদলে এজেন্সিগুলোকে মুসল্লিদের সেবা দিতে দেখা যাচ্ছে বেশি। সৌদি আরব থেকে জাহাঙ্গীর আলম হৃদয়ের পাঠানো প্রতিবেদন। মুসলিমদের জন্য অন্যতম পবিত্র শহর মক্কা। হজের পাশাপাশি ওমরা পালনের জন্য প্রায় সারা বছরই শহরটিতে থাকে দেশ বিদেশের ইসলাম ধর্মাবলম্বীদের আনাগোনা। যদিও বছরের শেষ সময়টাতে একেবারে কমে গেছে ওমরা যাত্রীর সংখ্যা। এমন পরিস্থিতিতে ওমরা প্যাকেজের অর্থ কমানোর মাধ্যমে প্রতিযোগিতা বেড়েছে এজেন্সিগুলোর মধ্যে। রাজধানী রিয়াদে শুধুমাত্র বাথা শহরেই রয়েছে 2 শতাধিক ওমরা এজেন্সি। আগে 3 দিনের ওমরা প্যাকেজের মূল্য ছিল 130 রিয়ালের মধ্যে, বর্তমানে যা নেমে এসেছে 100 রিয়ালের নিচে। অন্যদিকে 5 দিনের প্যাকেজের মূল্য প্রায় 40 রিয়াল কমে দাঁড়িয়েছে 160 রিয়ালে। যাত্রীর তুলনায় এজেন্সির সংখ্যা বেশি হওয়ায় মূল্য কমিয়ে আনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে ওমরার যাত্রা একটু কম, কারণ এখন বর্তমান ঠান্ডা চলতেছে। ইনশাআল্লাহ আগামী রমজান মাসে আশা করি কাস্টমার বাড়বে। আর আমাদের প্রধান লক্ষ্য হলো কাস্টমারকে সার্ভিস সেবা দেওয়া। বর্তমানে অফিস বেশি হওয়ার কারণে লোকজন হয়, কিন্তু ওই রেট কম। 3 দিনে থাকে 100 টাকা কাটতে কষ্ট হয়ে যায়, বা 90 টাকা উপরে বলে না। আগে প্রতিদিন গড়ে 100টি বাস ওমরা যাত্রীদের নিয়ে ছেড়ে যেত রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও আল খারিজ সহ বিভিন্ন শহর। বর্তমানে এই সংখ্যা নেমে এসেছে 20টিরও নিচে। এতে করে আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীদের সেবা দেওয়ার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ ব্যবসায়ীরা। রমজানের ভরা মৌসুমে এই সংকট কাটিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে অধিকাংশ হজ এজেন্সি। এখন সৌদি আরব। শেষ করবো এখন সকাল, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকারের সিদ্ধান্তকে স্বাগত শিক্ষার্থীদের। সংহতি জানিয়ে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির ঘোষণা। রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই। পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেওয়ার পক্ষে সংস্কার কমিশন। রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা সহ জনবান্ধব বাহিনী করতে আসছে সুপারিশ। বছরের প্রথম দিন সব বই মিলবে 3য় শ্রেণী পর্যন্ত, বাকিরা বাংলা, ইংরেজি ও গণিত। এখন পর্যন্ত মাঠ পর্যায়ে গেছে 15% বই। 7 বছর ধরে আটকা সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার ঘোষণা। জমি অধিগ্রহণে জটিলতা আর ভারতের আপত্তিতে কাজে গড়িমসি। এ ছিল এখন সকালে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।